আমার ছেলেবেলার সঙ্গে ছিল আমার মা। মার একটা প্রচ্ছন্ন প্রশ্রয়ও আমি খুব পেয়েছি, সেটা হচ্ছে বিশেষ করে গানটা। আমার সবচেয়ে ভালো লাগে এটা যে আমি মার কাছে, একমাত্র মার কাছে এই উৎসাহটা পেয়েছি। আমার মার অসাধারণ কণ্ঠ ছিল, যেমন সুন্দর আঁকতে পারতেন, অসাধারণ আলপনা দিতেন আমার মা। আমি পঞ্চম সন্তান, তারপর আমার ছোট ভাই, আর ছোট ভাই আমার 2 বছর 2.5 বছরের তফাৎ। তার ফলে মায়ের দুধটা আমি মানে আমার সময়ও পেয়েছি, তা আমার ভাইয়েরটাও আমি কেড়ে নিয়েছি আর কি। তার ফলে আমি প্রায় 5 বছর ধরে আমি মার দুধ খেয়েছি। মা বলতেন, দেখ সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাংস, আর সবচেয়ে কঠিন রান্না হচ্ছে ভাত। খুব দয়ালু ছিলেন মা। যে কোনো আমাদের প্রতিবেশী যে কোনো আর বিপদে আপদে মা খুব গিয়ে পাশে দাঁড়াতেন। মার একটা অসুখ হয়েছিল এবং তার ভুল অপারেশন, ভুল চিকিৎসা হয়েছিল। মা বললে মাই মনে হয়, আর কিচ্ছু নয়। আমি মায়ের অনেক কিছু গুণ পেয়েছি, কিন্তু মার মেজাজটা পাইনি। মা ভীষণ ঠান্ডা ছিলেন, খুব মানে আর খুব সহিষ্ণু ছিলেন, যেটা আমি পাইনি। আমার ভাই বোনরা সবাই বলে যে মার যা যা ভালো কোয়ালিটিগুলো মা একমাত্র নাকি আমাকে দিয়েছে। আমি নিজে বুঝতে পারি যেটা দেয়নি সেটা হচ্ছে মার মেজাজ, অত ঠান্ডা মেজাজ, অত ধীর স্থির, অত সহ্য শক্তি, ওটা আমায় দেয়নি। মার একটা প্রচ্ছন্ন প্রশ্রয়ও আমি খুব পেয়েছি, সেটা হচ্ছে বিশেষ করে গানটা। মানে আমাদের বাড়ি থেকে সবসময় পড়াশোনার উপর চাপ থাকেই, কিন্তু তার মধ্যেও যে এই ধরনের, বিশেষ করে এই ধরনের গান তো আর একটা ছেলেকে আমরা যেভাবে বলি মানুষ হতে সাহায্য করে না। মানে আমরা মানুষ হওয়া বলতে বুঝি কত রোজগার করলো ছেলে, কত পড়াশুনো মানে হচ্ছে পড়াশুনোগুলো রোজগারে কতটা লাগলো, এইভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমার মা কিন্তু এই ব্যাপারটা ছিল না। আমার বাড়িতে এমনি পড়াশুনোর চাপ ছিল, কিন্তু ছেলেবেলায় কখনো বাউল, ফকির, পীর এরকম বাড়িতে এলে আমার ওদের গানের প্রতি ভীষণ টান ছিল, এবং ওই ব্যাপারটা মাও ছিল আমার সঙ্গী। মানে ছেলেবেলার সঙ্গী থাকে না, আরেকটা ছেলেবেলা, কিন্তু ভাই তো ছোট, কিন্তু আমার ছেলেবেলার সঙ্গী ছিল আমার মা। তাই কখনো যখনই পীর ফকিরের কোনো আওয়াজ পেতাম, তো তারা তো মাধুকরী করতো, এখন দেখা যায় না সেগুলো, তখন আমি ছুটে যেতাম। মা বুঝে যেত ওই যে আওয়াজ পেয়েছি, মা তখন থালায় চাল, ডাল, বেগুন যা কিছু সাজিয়ে দিত, মাও আমার পাশে বসতো ওই গানটা করার জন্য। আমার মার অসাধারণ কণ্ঠ ছিল, যেমন সুন্দর আঁকতে পারতেন। আঁকাটা মার জন্মসূত্রে পেয়েছেন, কারণ আমার দাদু চিত্রকর ছিলেন, পূর্ববঙ্গে ফরিদপুরের কাশীশ্বর সরকার তার নাম। অসাধারণ, মানে ওনার পেশাই চিত্রকর ছিলেন। তার ফলে আমার মামা বাড়ি, আমার মামাও ছবি আঁকেন, এবং আমার মা অসাধারণ আঁকতে পারতেন, অসাধারণ আলপনা দিতেন আমার মা। সেই সময় মা যদি গান শিখতেন, আগেকার দিনে তো এই উৎসাহগুলো ছিল না, মেয়ে বড় হতো, বিয়ে দিয়ে দিত, তা মা সেভাবে বড়। কিন্তু মার বোধহয় মনের মাঝে ওই যে ইচ্ছেটা, সেই সুপ্ত ইচ্ছেটাই বোধহয় কোনোভাবে আমার মধ্যে দিয়ে মা পেয়েছিল। আমার সবচেয়ে ভালো লাগে এটা যে আমি মার কাছে, একমাত্র মার কাছে এই উৎসাহটা পেয়েছি। আর এটা যদি মার কাছে না পেতাম তাহলে আমি এতটা এগোতে পারতাম না। কারণ কি, ওপরে আমার 3 দিদি, আর তার উপর বড়দা, এরকম একটা মধ্যবিত্ত পরিবার, এরকম একটা জায়গা। তা সেই জায়গায় একটা ছেলে সবসময় তারা ভাবে, আর আমি যখন পড়াশুনো করতাম তখন কমার্স পড়ছিলাম, ভাবছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, সিটিএ হবে, মানে রোজগারমুখী কিছু একটা করবো আর কি। কিন্তু সেগুলো না করে যখন এগুলো করতাম, কখনো কখনো গ্রামে চলে যেতাম, 1 মাস 2 মাস বাদে ফিরতাম। তো এগুলো তো বাড়ির কারো পক্ষে সহ্য করা খুব মুশকিল। তা বাবা তো এগুলো ততটা একবার করতে নিই না ব্যাপারটা, আর দাদা বা অন্য কেউ তত কিছু বলতে পারতো না, যেহেতু মার একটা প্রশ্রয় ছিল। মা এটা মার এই দিকগুলোর ভালোবাসাগুলো না আমি খুব ভীষণভাবে আমি মানে উৎসাহ পেয়েছি, প্রশ্রয় পেয়েছি। সেই কারণেই বোধহয় এই গানটা, নইলে শহরের মধ্যে থেকে বড় হওয়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব শহরের মানে থেকে বড় হওয়া, সেখানে একটা ছেলে লোকগান গাইছে, দোতারা বাজাচ্ছে, বুঝতে পারছো না, একেবারে অন্য রকম কিছু। এটাকে যে কোনো পরিবারের পক্ষে মানিয়ে নেওয়া কিন্তু খুব মুশকিল।
কিন্তু সব কিছুর মূলে কিন্তু মা। আমার সবচেয়ে বড় শ্রোতা ছিল মা, এবং মা তখন অসুস্থ ছিলেন, শয্যাশায়ী ছিলেন, মানে কিন্তু আমার প্রতি রাতে মার কাছে বসে আমি গান শোনাতাম, বা তার আগেও কখনো কোনো গান, নতুন কোনো গান আনলে নতুন মার কাছে না শোনালে সেই গানটার আমার স্বীকৃতি নেই, আমার নিজের শান্তি হতো না। তাই এরকম অনেক গান, যখন একবার মার এই গানটা খুব প্রিয় গান, আমার কালো পাখি গেল উড়ে, কালো পাখি গেল উড়ে, ভালো বাসার শিকল ছিঁড়ে, কি হবে গো প্রাণ সখী, কি হবে গো প্রাণ সখী, শূন্য খাঁচা যতন করে, ভালো বাসার শিকল ছিঁড়ে। দেখুন, এই যে মায়ের সঙ্গে সম্পর্ক শুধু তো আমার নয়, এরকম আমার মতো আরও কারো আছে যার কাছে মায়ের সঙ্গে অনেক সম্পর্কের জায়গা। এবং আমার ভীষণভাবে মিলে যায় আমার কবি বন্ধু মৃদুল দাশগুপ্ত, ওর অনেক কিছুর সঙ্গে মিলে যায়। এই যে মায়ের ব্যাপারটা, আমাদেরও দেশ ছিল ফরিদপুরে, ওরও দেশ বাংলাদেশ ছিল, তো বাংলাদেশ থেকে ঘুরে এসে ও মাকে নিয়ে একটা ছড়া লিখেছিল, আর আমি সেই ছড়াটা কখনো কখনো কোনো গানের সঙ্গে জুড়ে দিই। সেরকম একটা গান, এই যে দেখো, দেশভাগের সময় যে বাংলাদেশ ছেড়ে মানুষ চলে আসে, সেই সময় যে কত মানুষের কি পরিস্থিতি হয়, সেরকম একটা গান আছে, সেই গানটাও আমি করি। ওই যে দেশের বাড়ি ছাইরা আমি আইলাম বিদেশে, এটা মনোজ ঠাকুরের লেখা। ও উদ্বাস্তু হয়েছিল, তারও মনের কথা, দেশের বাড়ি। আমার মোহন কান্দে, পরাণ কান্দে, মোহন কান্দে, পরাণ কান্দে, দেশের খাই ফুটাসে, দেশের বাড়ি ছাইরা আমি আইলাম বিদেশে। জ্বালিয়েছি তো, কিছু বায়না করেছি, না পেলে তখন রাগ আসতো, মানে ছোটোবেলায় যেমন রাগ, খুব ছোটোবেলায়, খুবই ছোটোবেলায় রাগ করে আমি বলতাম যে আমি খাবো না, বলে দিলাম। আর মায়েরা জানতো রাগটা, তা মা তো জানে, বুঝেছে, তা বলে যে আচ্ছা ঠিক আছে, খাবি না, কী করবো আর। তারপর দেখছি যে অনেক সবাই খাচ্ছে, ধীরে ধীরে আমাকে ডাকছে না, আমি তখন বোধহয় ভুলে টুলে আমি বলছি, শোনো আমি কিন্তু খাবো না বলছি, কিন্তু আমি তো বলছি হ্যাঁ তুই বললি তো খাবি না, কী করবো আর, বল তুই খাবার, তা কিছু তো করার নেই। তারপর শেষে বুঝতে পারতাম, সুরসুর করে গিয়ে খেয়ে নে। মা এরকম শিক্ষা দিত। কখনো কোনো মার শাসনের ধরনটাই ছিল এরকম, যখন বলতাম রাগ করে বললাম খাবো না, খাবি না যখন খাবি না আর কী করবো বল, হ্যাঁ তোকে সাধলাম খাবি না ঠিক আছে, তখন দেখি সাজছে না, তখন আর চিৎকার করে বলতাম না কেন ডাকছে না, এরকম একটা ব্যাপার আর। মার শেষ জীবন পর্যন্ত আমার জীবনের সব কিছু শেয়ার করেছি, সব কিছু, মানে এমন শেয়ার, অনেকে ভাবতে পারে মার সঙ্গে শেয়ার করা যায় না, কিন্তু আমি মার সঙ্গে শেয়ার করেছি। মানে কোনো কিছু আমি জীবনে কখনো আমার নিজের অন্যায়টুকু আমি কখনো লুকাই, মানে অন্যায়
তেমন অন্যায় না, মানে সাধারণভাবে ওটা মানে সামাজিক বা নানা কারণে লোকে ওই বয়সে অনেক কিছু লুকোয়, কিন্তু আমি সেটুকু লুকোইনি কখনো। আর মাকে লুকোতেও পারিনি আমি কখনো। আমি জীবনে প্রথম যখন সিগারেট খাচ্ছি, সেই সিগারেট খাওয়াটা মা ধরে ফেলেছিল, মানে ফার্স্ট একদম জীবনে প্রথম সিগারেট ফুঁকতে গিয়ে সেদিনই এমন আমার কপাল আর কি। হয়তো পরে বলতাম, কিন্তু প্রথম দিনই ধরা পড়ে গেছি আমি। তাই সিগারেট এখনও যদিও আমি সিগারেট খাই না, যাই হোক, মানে এরকম ঘটনা ঘটেছে। এরপর মার কাছে কিছু কখনো লোক হয়নি। হ্যাঁ, এরকম ঘটনা টুকটাক ঘটেছে। পরে আবার যখন বুঝতে পেরেছি যে ভুল হয়েছে, তখন আবার সঙ্গে সঙ্গে আবার বলেছি যে আমার মা অন্যায় হয়ে গেছে। এটা এই অভ্যেসটা আমার বাড়ির সকলেরই মোটামুটি, মানে ভুল করলে সেটা আবার পরে আবার বলে দেওয়া, এই অভ্যেসটা আমার এখনও আছে। মানে এবং যখন আমি বুঝতে পারি যে এটা আমি ভুল করেছি, আমি সে আমার ছোটো হলেও তার কাছে আমি বলি যে এটা আমি ভুল করেছি, রাগের মাথায় করে ফেলেছি, কিছু মনে করো না। আর বড়দের কাছে তো অবশ্যই ক্ষমা চেয়ে নিই, এটা আমার এখনও আছে। এমনি ঝগড়া বলতে কি, যে কোনো একটা কিছু হলো, সেটা রাখলো না, তখন রাগ করলাম। আমি হয়তো বললাম যে অমুক জায়গায় যাবো, মা বললো না, তুমি একা যাবে না, কেউ যদি তোমার সঙ্গে যায় তাকে ডেকে আনো। তেমন লোক পাচ্ছে না, কিন্তু একা আমাকে ছাড়লোই না, এরকম ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে। আমার ছেলেবেলায় একটা বিরাট ভুল করে, পরে আমি আফসোস করে কুল পাইনি, কিন্তু কিছু করার ছিল না। ছোটোবেলায় আমি ফুটবল খেলতাম, খুব ভালো লাগতো ফুটবল খেলা, আর ভোরবেলা প্র্যাকটিসে যেতাম। কিন্তু যখন বড় বড় প্লেয়ারদের দেখতাম পায়ে কিছু ব্যথা লাগলে ব্যান্ডেজ বাঁধতো আর কি। হ্যাঁ, তা আমার একবার পাটা মুচকে গিয়েছিল, কাপড়ের পাটটা ছিঁড়ে নিয়ে গিয়ে চলে গেছি, ওটা জুতো বুটসের নিচে পড়বার জন্য, যাতে ব্যথা না লাগে। কেন, পাটটা তো একটু মোটা থাকে, এমনি পাতলা কাপড় বাঁধা যায় না। তার জন্য রাতের অন্ধকারে, তখন ভোরবেলা প্র্যাকটিসে যাবো, তখন ওর ছিঁড়েছিলাম। পরে জানলাম, মা বলে তুই আমার নতুন কাপড়টা এবার ছিঁড়েছিস। মা নতুন কাপড়টা, তখন আফসোস হয়েছিল। এরকম এটা একটা নয়, এরকম একটা দুটো অনেক করেছি টুকটাক। আর মা ভীষণ, মানে কি বলবো, খুব দয়ালু ছিলেন মা। মানে আর লোকের খুব কষ্ট, যে কোনো আমাদের প্রতিবেশীর যে কোনো আর বিপদে আপদে মা খুব গিয়ে পাশে দাঁড়াতেন। আর আমাদের তো, আর আমরা সবাই বোনের তো নানা রকম ঝঞ্ঝাট তো মোটামুটি থাকতোই। আর সাধারণ মধ্যবিত্ত পরিবারের নানা রকম সমস্যা, মানে সেই সব সমস্যাগুলো সামাল দিতে হতো। সেই সময় মাকে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু কোনো কারো কষ্ট বা কোনো কিছু সিচুয়েশন এমন, তখন মাকে চোখে জল ফেলতে দেখেছি। মার সব রান্না ভালো লাগতো, বিশেষ করে ভালো লাগতো যখন ছয় ভাই বোনের রান্না ছাড়া যখন আলাদা করে স্পেশাল, ধরো কলেজে যাব তাড়াতাড়ি, মা দুটো মাছ শুধু আমার জন্য করে দিল, বাকি সবাই পরে খাবে। আর ওইটাই সবচেয়ে ভালো লাগতো। এই জন্য আমি অনেক সময় মিথ্যে বলতাম, মা আমার তাড়াতাড়ি কলেজ আছে, আজকে আমার জন্য করে দাও। আর ভাই সেটা বুঝতে পারতো, বলে মা ওর কিন্তু কিচ্ছু কলেজ নেই, ওর কিন্তু অনেক পরে যাবে, ওই তুমি দুটো ওর জন্য করে দেবে বলে কিন্তু এইসব এইগুলো করছে। এইটা আমি করতাম, মানে ওটা যে মা করে দিত না, শুধুমাত্র হলুদ নুন একটু জিরে গুঁড়ো দিয়ে, ওটা আমার, মানে ওটা আমি মিস করি, ওটা দারুণ স্বাদ লাগতো। মা সব রকম রান্না, মা পায়েসটা খুব মিস করি। পায়েস, আরেকটা খাবার আমি খুবই মিস করি, সেটা হচ্ছে ওই শাপলা দিয়ে একটা ডাল, শাপলা, গাঁটি কচু, তারপর নারকেল, থোড়, এগুলো দিয়ে একটা ডাল করতো। এই ডালটা আমি খুব মিস করি। আরেকটা জিনিস মিস করি, সে হচ্ছে অম্বল বলে আমাদের, সেটা ওই থোড় দিয়ে, তারপর ওটা মিষ্টি, মানে চালতে দিয়ে ওটা করে আর কি। সেটা খুব মিস করি, কারণ এটা এই প্রজন্মের ছেলেমেয়েরা অতটা জানে না আর কি, ওটা খুব মিস করি।
মাছ মাংস তো কনভেনশনাল, মা বলতেন দেখ সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাংস, আর সবচেয়ে কঠিন রান্না হচ্ছে ভাত। কারণ কি তখনকার সময় তো সিটি বসিয়ে দিলে 2টো সিটি হয়ে গেলে নামিয়ে দিবি, ব্যাস 2টো সিটি বাজলে তুমি কোনো, কিন্তু ভাতের সময় দেখতে হয় যে ভাত এমন হবে, মা বলতেন যে নরম, অথচ গায়ে গায়ে লাগবে না। তার ফলে ওটার জন্য একটা অ্যাটেনশন দেওয়া দরকার। কোনো দিন শক্ত হয়ে গেল, কোনো দিন একদম গরম নরম হয়ে গায়ে গায়ে লেগে গেল, সেটা ঠিক নয়। সেই জন্য বলতো ভাতটা কিন্তু খুব কষ্টকর রান্না, মানে অ্যালার্ট থাকতে হয়। মাকে একদম ভয় পেতাম না, একদমই ভয় পেতাম। মাকে যেটুকু পেতাম ভালোবাসা থেকে, মা যা কিছু, কারণ মার সঙ্গে ঝগড়া করতে পারতাম, একটু কথা কাটাকাটি করতে পারতাম। মা অখুশি হয়, মা কষ্ট পায় এমন কাজ কিন্তু কখনো করিনি। মা কষ্ট পাবে এমন কাজ করিনি। হয়তো মা বকবে এমন কাজ করে থাকতে পারি, যেটা খুব আর না, কিন্তু মা করলে, এমন কাজ করলে কষ্ট পাবে সেটাই আমি করব। আর ছোটোবেলা আরেকটা জিনিস হতো, বন্ধুবান্ধবের সঙ্গে কারোর সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি বা মারপিট লাগলে পর বেশিরভাগ সময় আমিই জিতে যেতাম সেই সময় আর কি। কিন্তু তারা এসে নালিশ করতে আসতো বাড়িতে, আর নালিশ করার সময় মা কোনো সময় শুনতো না যে আমার দোষ না তার দোষ, মানে ঠিক আমার দোষ নয়, তারা এমন কিছু করেছে তার জন্য আমি হয়তো মারপিটটা, বা ছেলেবেলায় যেমন হয় একবারে খুব সাধারণ ব্যাপার। কিন্তু মা বলতো শোনো, কেউ যদি আমাকে নালিশ করতে আসে আমি তোমাকেই কিন্তু চোখ বুজে ধরবো, আমি তোমার কোনো কথা শুনবো না, প্রশংসা শুনবো অন্যের কাছে। কেউ এসে বলবে আপনার ছেলেটা ভালো, আমি এই কথা শুনতে চাই। কারোর তোমার সঙ্গে বাড়িতে এসে নালিশ করে যাক যে তোমার নামে, তোমার বিরুদ্ধে, সেটা আমি কোনো সময় বরদাস্ত করবো না, এই ব্যাপারটা মার ছিল। পড়াশুনোর ব্যাপার নিয়ে মা অত বেশি করতে না, কারণ কি এই ধরনের, ধরো 6 ভাই বোনের বাড়ি, মানে আমাদের বাড়িটা অনেক জয়েন্ট ফ্যামিলির মতো। আমার মামাও আমাদের বাড়িতে থাকতেন। আমার মামার বিয়ে হয়ে যখন ছিলেন, তার ছেলে মেয়ে, বড় 1-2টি ছেলে মেয়ে হওয়া পর্যন্ত আমার বাড়িতেই ছিলেন, দেখেছি। যার ফলে এত ভিড়ভাট্টার মধ্যে, ধরো আমার বড়দি নেক্সট টু মাদার, মানে সে তার আমার জামা কাপড়, এক একজনের একটা ডিপার্টমেন্ট থাকে আর কি। একটা বাড়িতে যদি বড় ভাই বোনেরা থাকে না, তখন দেখবে মা বাবার দায়িত্বটা অনেক কমে যায়। যার ফলে মা কখনো পড়াশোনার ব্যাপারে কিছু বলতে হয়নি, কারণ কি তার জন্য বড়দি আছে, মেজদি আছে, তারা যা করার করছে, দাদা আছে, মাকে ওইটা ব্যাপারটা কিছু করতে হতো না। বরং মাকে বললাম যে আগে গানের ব্যাপারটা, এইসব ভালো লাগার ব্যাপার, আমার ছবি আঁকা, আমার গান গাওয়া, আমার এইসব ব্যাপারগুলো, আদার অ্যাক্টিভিটিস, এইগুলোর দিকে মার একটা প্রশ্রয় ছিল, ভালোবাসা ছিল। আমার ছোটোবেলা আমার রাগ ছিল সাংঘাতিক, নাকি আমি খুবই মানে বাইনাক্কা ছিলাম আর কি, ভীষণ। সেই ব্যাপারগুলো তো মাকে নিশ্চয়ই একটু বিরক্ত করেছে, কষ্ট দেয়নি। ওগুলো কষ্টের মধ্যে পড়ে না, থাকে না একটা ছেলে ভীষণ দুষ্টু, ভীষণ ওগুলো কষ্ট নয়, মানে তাকে মানে বাবা মার মানে একটা উৎপীড়ন, আর কিছু নয়, সেরকম হয়েছে। তাছাড়া মা কিন্তু কখনো ভাবেনি যে আমার গানটা এতটা স্বীকৃতি পাবে, এবং সেটা মা এমন একটা সময় সেটা জেনেছে যখন মা মৃত্যুশয্যায় বলতে পারো, মানে শেষ টাইমে, তখন মা নার্সিংহোমে ছিলেন, এবং তখন 5 মাস নার্সিংহোমে রাখতে পেরেছি। সেটা অবশ্য রাখতে পেরেছি সেটা সাধারণ মানুষের দয়াতেই, মানে তারা আমাকে গ্রহণ করেছে। সেই সময় একটা নার্সিংহোমে 5 মাস ধরে রাখা, মা ট্রিটমেন্ট করা, কিন্তু সেটা যদি আমি আরেকটু আগে পারতাম, তাহলে বোধহয় মাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতাম। এটা আফসোস, কিন্তু ওটা পেরেছি। মা তখন বাঁচতে চেয়েছিলেন, মানে আমার ওই সুখটুকু, আমার এই পাওয়াটুকু মা আরেকটু শেয়ার করতে চেয়েছিলেন। এটা মার জীবনের একটা কষ্ট, এবং সেটা মা উল্লেখও করেছিলেন। এটা আমার কাছে মার একটা অসুখ হয়েছিল, এবং তার ভুল অপারেশন, ভুল চিকিৎসা হয়েছিল।
কিন্তু সেটা তারপর ভালো ডাক্তার যখন মানে যখন ধরতে পারলো তখন অনেকটা ক্ষতি হয়ে গেছে। এবং আরেকটা বার মার বয়সও তখন হয়েছিল প্রায় 74-75, ওরকম 73-74-75, এরকম একটা বয়স ছিল, 73-74 এরকম একটা হবে। তো তখন যার ফলে ওই রোগ প্রতিরোধের ক্ষমতাটা তো মানুষ তখন কমে যায়। তা অনেকদিন সারভাইভ করেছিলেন ওই কষ্ট নিয়ে, ওই যন্ত্রণা নিয়ে, বোধহয় আমার এই সুখটুকু দেখার জন্য, এটাই আমার মনে হয়েছে। আমি যেটা পেয়েছি মার কাছে আমি সেটাকে সযত্নে আমার মনের অন্তরে রেখেছি। আমি মাকে কি তো মাকে দেওয়ার কিচ্ছু নেই, মা যা আমার দিয়েছে সেটাকেই আমি নিয়ে রেখেছি। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহায় সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও তো মা, তাই না? মাকে ছাড়া দেশকে ভাবা যায় না, তাই মা এত প্রিয় যে একমাত্র দেশকে এইভাবে ভালোবাসা যেতে পারে। আমার গানটার প্রতি মার একটা ভীষণ প্যাশন ছিল, মানে আমার যা তার থেকে বেশি ছাড়া কম নয় আমার গানটার প্রতি, আমার গানের ভালোবাসার সঙ্গী আর। দেখো মা শব্দটা না, মানে এটা কি বলবো, মানে অদ্ভুত একটা গভীর জায়গা। মানে মার জন্যই আমি এই জায়গায় বসে আছি, তোমার সঙ্গে কথা বলছি, যার ফলে এটা আলাদা করে কিছু মনে বলার অপেক্ষা রাখে না। আমি সব গান, আমার সব কিছু, আমার যা কিছু ভালো সব মাকে উৎসর্গ করি। আমার যা কিছু ভালো, যা এই যে গাইলাম আজকে, সব মার কথা ভেবেই বললাম।